ড্রামার শুরুতেই তো শিয়াকে দেখানো হয় ও তো অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ তার শাশুড়ি তাকে একজন ঘটকের কাছে 500 টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। সে ঘটক ডিসাইড করে ওকে লিও পরিবারে নিয়ে যাবে। আসলে লিও পরিবারের ছেলে অনেক বেশি অসুস্থ, যে কোনো সময় সে মারা যেতে পারে, তাই তারা একজন বংশধর চায়। এখানে আমরা জানতে পারি শিয়ার হাজবেন্ড তো 3 বছর আগেই মারা গেছে, আর তার শাশুড়ি তার ছেলের মৃত্যুর জন্য ওকে দায়ী করতো আর বর্তমানে বিক্রি করে দেয়। সে ঘটক তো ওকে মধ্যরাতে নিয়ে চলে যায়, আর সে তাকে লিও পরিবারে নিয়ে যায় এবং ধাক্কা দিয়ে ফেলে। সে বাড়িতে আমাদের হিরো ছিল, আর সে পার্সন তো একদমই অসুস্থ ছিল না। সে তো শকড হয়ে যায়, হঠাৎ করে আমার রুমে আবার কে আসলো। ও সেখানে শিয়ার গলা চেপে ধরে আর বলে, তুমি এখানে কেন এসেছো? শিয়া বলে, আমি তোমার বাচ্চা নেওয়ার জন্য এসেছি। তখন সে পার্সন তার সাথে নাইট স্পেন্ড করে। সেখানে রাতে ওঠার পর সে পার্সন তো বুঝতে পারে এটা ওর ফার্স্ট টাইম, কিন্তু এর পরেও তার সাথে আবারও নাইট স্পেন্ড করে। শিয়া তো ওঠার পর কোনো কিছুই নোটিস করে না তার পাশে কে আছে কে নেই। শিয়া উঠে সেখান থেকে চলে যায়। আর সে পার্সন তো রাতে বাতি নেভানো ছিল, তাই সে মেয়েকে দেখতে পায়নি, কিন্তু সেখানে ওর ইনার পায়। অন্যদিকে শিয়া তো ওর শ্বশুর বাড়ি চলে যায়, যেখানে ওর শাশুড়ি এবং ননদ ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু সেখানে তারা শিয়াকে দেখার পর বুঝতে পারে ওদের কাজ হয়ে গেছে। তখনই বাইরে থেকে সে ঘটক চিল্লাতে শুরু করে, তাই তারা সেখানে তার মাথায় একটা বাটি রাখে আর বাইরে চলে যায়। সেখানে শিয়ার শাশুড়ি ভাবে হয়তো সে অনেক ভালো কাজ করেছে, তারা আরো বেশি টাকা পাবে, কিন্তু সে ঘটক বলে, আমার সে টাকা ফেরত দাও। লিও পরিবার তো সারা রাত ওর জন্য অপেক্ষা করেছে, কিন্তু ও তো সেখানে যায়নি। সেখানে তারা তো পুরাই অবাক হয়ে যায়, তাহলে সে কার সাথে নাইট স্পেন্ড করেছে। তখনই সেখানে আমাদের গল্পের হিরো চিল্লায় এবং সে বাড়িতে নক করে। শ্যানের আওয়াজ শোনার পর তো সবাই শকড হয়ে যায়। আসলে শ্যান হচ্ছে অনেক বড় একজন শিকারী, সব জীবজন্তু এবং মানুষেরাও তাকে ভয় পায়। তারা বুঝতে পারে হয়তো শিয়া তার সাথেই নাইট স্পেন্ড করেছে। তারা সেখানে গেট খুলছিল না, তাই সে নিজেই গেট খুলে ভেতরে চলে আসে। আর সে ব্লাউজ দেখিয়ে বলে, এটা কি লি পরিবারের? সেখানে সেও তো ভয় পেয়ে হ্যাঁ বলে। সেখানে অনেকগুলো বিয়ের উপহার রাখা হয়, কারণ ও যার সাথে নাইট স্পেন্ড করেছে ও তাকে বিয়ে করবে। শিয়ার ননদ এবং শাশুড়ি তো অনেক বেশি লোভে পড়ে যায়, আর তারা ভাবে বিয়ের আগেই এত কিছু দেওয়া হচ্ছে, তাহলে বিয়ের পরে কত কিছুই না দেওয়া হবে। সেখানে শাশুড়ি তো তার মেয়েকে দেখায় আর বলে, তুমি তো রাত ওর সাথেই স্পেন্ড করেছো, আর হ্যাঁ এখন তোমার ওকে বিয়ে করতে হবে। শ্যান বলে, রাতে তুমি ছিলে? সেখানে ননদও হ্যাঁ বলে। তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ পাওয়া যায়, তারা তো দৌড়ে ভেতরে যায়। আসলে শিয়ার মাথা থেকে সে বাটি পড়ে ভেঙে গিয়েছিল। শিয়াকে দেখার পর তো শ্যান ভাবে আমার সাথে কি সে ছিল। সেখানে শ্যান কিছু বলার আগেই তো ওর শাশুড়ি বলে, সে আমার ছেলের বউ হয়। সেখানে শ্যান তখন রংকে বলে, সামনের মাসে অনেক ভালো একটা দিন আছে, সেই দিন আমাদের বিয়ে হবে। তার যাওয়ার পরপরই তো শিয়াকে ওর শাশুড়ি কাজে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর ঘটক আসে আর বলে, এসব কি হচ্ছে? শাশুড়ি তখন ঘটককে বলে, আমার মেয়ের বিয়ে হবে আর তোমারও লাভ হবে, আর তাই ঘটকও এখন কাউকে কিছু বলবে না। অন্যদিকে শাশুড়ি তো রংকে বলে, আমার তো মনে হয় এসব জিনিসপত্র কম হলেও 5,000 টাকার। সেখানে শিয়া আসে এবং জিজ্ঞেস করে, বাড়িতে কি বিয়ে হবে? রং বলে, হ্যাঁ, মাস্টার শ্যানের সাথে আমার বিয়ে হবে। সেখানে ওর শাশুড়ি তো আবারও ওকে কাজে পাঠিয়ে দেয়। অন্যদিকে শ্যান তো শিকার করার জন্য একটা জায়গায় আসে, সেখানে ওর সাথে শিয়ার দেখা হয়। সেখানে শ্যানকে ওর বন্ধু বলে, সে লি পরিবারের বউ, তাকে দিয়ে সব কাজ করানো হয়, সে কাজ না করলে কোনো কিছু খেতে দেওয়া হয় না। সেখানে শ্যানের তো ওর জন্য অনেক খারাপ লাগে। তখনই খারাপ একটা লোক আসে, ও তো সেখানে তার সাথে অনেক অসভ্যতা করে। ও তো সেখানে শিয়াকে জোর করছিল ওর বাড়িতে নিয়ে যেতে, কিন্তু শ্যান সে ব্যক্তিকে নাম ধরে ডাকলে সে তো ভয় পেয়ে যায়, কিন্তু শ্যান তো ওকে সেখানে পানিতে ফেলে দেয়। সেখানে শিয়া যখন যাবে তখনই ওর পা মুচকে যায়। সেখানে শ্যান তো ওকে সামলায়, আর সেখানে ওকে কোলে করে নিয়ে যাচ্ছিল। ও বলে, আমার কাপড় চোপড়। পেছনে ফ্রেন্ড বলে, আমি নিয়ে যাব। শ্যান ওকে ঔষধ দেয়, ও তো সেখানে ওষুধ লাগাচ্ছিল, আর শ্যান তো এসব দেখে সেডুস হচ্ছিল। কেন জানি শিয়াকে তার অনেক চেনা পরিচিত মনে হয়। সেখানে শিয়া যখন চলেই যাবে, শ্যান বলে, তোমার ননদের সাথে আমার বিয়ে হবে, আমরা এখন পরিবার, তুমি খেয়ে যাও। এসব কিছু বলে ও তো শিয়াকে জোর করে খাবার খাওয়ায়। শিয়া প্রথমবার এত ভালো খাবার খাচ্ছিল। শ্যান বলে, তোমার কাছে কি পা নেই? লি পরিবার যদি তোমার সাথে খারাপ হয়ে থাকে তুমি কেন পালাচ্ছ না? শিয়া বলে, সবাই বলে আমার কারণে আমার হাজব্যান্ড মারা গেছে, তাই আমি পালাতে পারবো না।
শ্যান বলে, তোমাকে তো এসব কিছু বলে তোমার শাশুড়ি তার কন্ট্রোলে রাখছে। তুমি আমার মতো হও, যখন কেউ তোমার সাথে খারাপ করবে তুমি ফাইট ব্যাক করবে। শিয়া তো সেখানে ওয়াইন ঢালছিল, তখনই আমাদের হিরো নোটিস করে ও তো ভিতরে কিছুই পড়েনি। শ্যান তো ওকে জিজ্ঞেস করে, ও বলে লাস্ট টাইম কারো বাসায় রয়ে গেছে। এ কথা শোনার পরই তো শ্যান ওকে কাছে করে ফেলে আর বলে সেটার মধ্যে কি ছোট ছোট ফুল ছিল। শিয়া তো অবাক হয় আর ভাবে সে কিভাবে জানলো। শিয়া কিছু বলার আগেই তো ওর বন্ধু চলে আসে। সে তো শিয়ার রাখা সব কাপড়গুলো নিয়ে এসেছিল। এসব দেখার পর তো সে পুরাই শকড। সেখানে শিয়াও তো তার জামা কাপড় নিয়ে পালিয়ে যায়। শ্যানেরও মাথা খারাপ হয়ে যায়, ও তার ফ্রেন্ডকে মারে। তারপরে সিনের শ্যান তো এখনো সেটাই দেখছিল। ও ভাবে এটা আসলে কার? যদি এটা শিয়ার হয়ে থাকে, সে তো বিধবা, এটা তার প্রথমবার তো হতেই পারে না। এসব কিছু ভাবতে ভাবতে ও ঘুমিয়ে যায় এবং এরকম স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখার পর তো শ্যান অনেক পেরেশান হয়ে যায়। তারপর আমাদের বিয়ের সিন দেখানো হয়। লি পরিবার অনেক হ্যাপি ছিল আর সব গ্রামবাসীরা সেখানে বসেছিল, কিন্তু শিয়াকে সেখানেই তার শাশুড়ি মারতে শুরু করে। কি জানি তার কি সমস্যা। সে তো শিয়াকে কিচেন রুমে পাঠিয়ে দেয় কাজ করতে। শিয়াও তখন কিচেন রুমে চলে যায় এবং পানি গরম করে। তখনই তার অনেক ভমিটিং ফিল হয়। সেখানে ঘটক মহিলা সবই দেখে ফেলে আর বুঝতে পারে হয়তো সে গর্ভবতী। সে ঘটক তো ওর শাশুড়ির কাছে যায় এবং তাকে সব কিছু বলে। তারা সেখানে পুরাই অবাক হয়ে যায়, কারণ তারা তো বরপক্ষের জন্য অপেক্ষা করেছিল আর এখন নাকি শিয়া গর্ভবতী। সেখানে শাশুড়ির তো একটা ওষুধের কথা মনে পড়ে, যে ওষুধ খেলে গর্ভপাত হয়ে যায়। তারপর দেখা যায় সে তো শিয়ার কাছে গিয়ে তাকে সেটা অফার করে, কিন্তু শিয়া বলে সে পানি পান করবে না। শিয়া বুঝতে পারে হয়তো পানিতে কোনো সমস্যা আছে। ও শ্যানের সব কথা মনে করে, অনেক বেশি স্ট্রং হয় এবং তাদের কথা না শুনে যেতে শুরু করে। কিন্তু সেখানেও কেউ শাশুড়ি চুল ধরে টানে এবং আঘাত করে। তারা তো সেখানে ওকে জোর করছিল সে মেডিসিন খাওয়াতে, কিন্তু সেখানে তারা আর কিছু করতে পারবে তার আগেই একটা লোক আসে আর বলে বর চলে এসেছে। তাই তারা তাকে আরো বেশি জোর করতে শুরু করে, কিন্তু সে ওষুধ এ চক্করে পড়ে যায়। সেখানে শাশুড়ি বলে ওষুধ তো পড়ে গেছে, কিন্তু তাকে এরকম ভাবে ছাড়া যাবে না। সেখানে শেয়ার তো অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু তারা সেখানে ওকে আলমারিতে লুকিয়ে রাখে। বিয়ে হয়ে যাওয়ার পরে তারা সব ব্যবস্থা নেবে। বাইরে যাওয়ার পর তো রঙের মা রঙের হাত সেখানে শ্যানের হাতে রাখে। সেখানে শ্যান যখনই রঙকে নিয়ে চলে যাবে তখনই ও নোটিস করে শিয়া আশেপাশে কোথাও নেই। আরও সেখানে সবাইকে প্রশ্ন করে শিয়া কোথায়। তারা সবাই তো বলা বলি করে তার সাথে আজকে রঙের বিয়ে, কিন্তু সে কেন শিয়াকে খুঁজছে। কিন্তু শ্যানের কেন জানি ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল। তখনই সে ব্যক্তি দাঁড়ায় এবং বলে, আমি যখন বলতে গিয়েছিলাম বর এসে গেছে, তখন আমি তাকে ঘরের ভেতরেই দেখেছি। সেখানে শ্যান্ত সবাইকে ইগনোর করে এবং ভেতরে যাওয়া শুরু করে দেয়। তারা তাকে অনেক বেশি আটকায়, কিন্তু শ্যান্ত সবাইকে রাগ দেখিয়ে ভেতরে চলে যায়। ও ভেতরে যাওয়ার পর তো অনেক বেশি রক্ত দেখে। ও সেখানে আলমারি খোলার পরেও কিছু দেখতে পায় না। এখন শ্যানের মাথায় ঘুরছিল ও এখন কি করবে। ও কি রঙকে বিয়ে করবে নাকি এখন শিয়াকে খুঁজবে। ও সেখানে সবার সামনে শিয়াকে চুজ করে এবং শিয়াকে খোঁজার জন্য বের হয়ে যায়। শিয়া দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় যায় এবং পড়ে যায়। অন্যদিকে শ্যান ওকে খুঁজতে খুঁজতে সেদিকেই আসছিল। সেখানে শিয়ার সামনে সে খারাপ লোকটা আসে এবং তার সাথে আবারও অসভ্যতা করার অনেক চেষ্টা করে। শিয়া তার পায়ে কোনো রকম ভাবে মারে এবং তার কাছ থেকে পালাতে শুরু করে। সেখানে ওর তো শ্যানের সাথে ধাক্কা লাগে। কিছুক্ষণের মধ্যেই তো সব গ্রামবাসীরাও চলে আসে। শিয়া বলে, আজকে আপনার বিয়ে, আপনি এখানে কেন? ও বলে, আমি তোমাকে খুঁজতে এসেছি। শিয়া তো অনেকটাই অবাক হয় এবং সে ব্যক্তিকে দেখায় আর বলে সে আমাকে ফোর্স করেছিল। শ্যান তাকে অনেক ভালো শিক্ষা দেয় আর বলে তোমার ওয়াইফও এখন চলে আসবে। সে ব্যক্তির ওয়াইফ তো আগে কিছুই জানতো না, গিয়ে তার হাজবেন্ডকে পরিষ্কার করে। কিন্তু সে যখন জানতে পারে তার হাজবেন্ড কি করছিল, সে তো রেগে তার হাজবেন্ডকে অনেক বেশি মারে। সেখানে শিয়ার তো অনেকটাই ভালো লাগে, যখনই তার হেল্পের প্রয়োজন হয় শ্যান ওর পাশে থাকে। এই সব কিছু ভাবতে ভাবতে ও তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। ও জলদি করে শিয়াকে তার বাড়িতে নিয়ে যায়। ওর জ্ঞান ফিরে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে। ডাক্তার চেক করে আর বলে সে তো গর্ভবতী, তাও আবার একটা দুইটা না 4টা বাচ্চার সাথে।
শিয়া ভাবে সেই ব্যক্তি তো অনেক অসুস্থ ছিল, তাহলে কিভাবে 4টা বাচ্চা, কিন্তু সে খুশি হয়। সেখানে ডাক্তার বলে কিন্তু এখনো গর্ভপাত হওয়ার চান্স আছে। সেখানে ডাক্তার ওকে কিছু ওষুধের কথা বলে। শিয়া বলে কিন্তু আমি সেসব ওষুধ কিভাবে আনবো। ডাক্তার বলে মাস্টার সেন আছে না, সে জঙ্গলের ব্যাপারে সব জানে, কোন জায়গায় কি পাওয়া যাবে। সেখানে ডাক্তার তো চলে যায়, কিন্তু সেনের বন্ধু এখনো বাইরে ছিল আর ভাবছিল আমার এখান থেকে গেলে একদমই চলবে না, কি জানি সেই মেয়েটার সাথে সে কি করে, কারণ সেও বুঝতে পারছিল সেন ওকে পছন্দ করে, কিন্তু সে মেয়ে তো অন্য কারো বাচ্চার সাথে গর্ভবতী, তাই দুজনকে একা ছাড়া একদমই ঠিক হবে না। সেখানে ওর বন্ধু ভেতরে যাবে তার আগেই তো ও দরজা লাগিয়ে দেয়। ভেতরে শিয়া তো সেনকে ধন্যবাদ জানায় আর বলে আপনি কি আমাকে সে ওষুধ এনে দিতে পারেন, আসলে আমি এ বাচ্চা রাখতে চাই। সেখানে সেন বলে তুমি তো বিধবা, 3 বছর আগে তোমার হাজবেন্ড মারা গেছে, তাহলে এই বাচ্চা কার। কিন্তু সেখানে শিয়া তো কিছুই বলে না, আরও বলে আচ্ছা কোনো ব্যাপার না, আপনি যদি ওষুধ এনে আমাকে না দিতে পারেন আমি অন্য কোনো উপায় করে নিব। ও সেখানে অনেকবারই ওকে জিজ্ঞেস করে, কিন্তু শিয়া কিছুই বলে না। শ্যান বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওষুধ এনে দিব। শিয়া বলে তাহলে আমি আপনার জন্য সবই করব, আপনার বাড়িঘর পরিষ্কার করা থেকে শুরু করে সব কাজ। শ্যান বলে আমি তোমার জন্য আমার বিয়ে বাদ দিয়ে তোমাকে খুঁজতে গিয়েছি, তোমাকে বাঁচাতে গিয়েছি, আর তুমি আমাকে এরকম ভাবে তাড়াতে চাও। শিয়া বলে আপনার কথার মানে কি। ও তো সেখানে ওকে কিস করতে শুরু করে। সেখানে শিয়ার তো এত কিছু ভালো লাগে না, ও সেখানে বলে ফেলে আমি সে লোকটার কাছে বাচ্চার জন্যই গিয়েছিলাম। এ কথা শোনার পর তো শ্যান অনেকটাই কনফিউজড হয়ে যায়, কারণ তার কাছে যে মেয়েটা এসেছিল সেই মেয়েও তো এই কারণেই এসেছিল। সেখানে শ্যান ওকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই তো ওর শাশুড়ি চিল্লাতে শুরু করে। শ্যান তো সেখানে বন্দুক নিয়ে বের হয়। শাশুড়ি বলে আমাদের বাড়ির বউ এখানে আছে, জানাজানি হয়ে গেলে আমাদের পরিবারের অনেক বদনাম হবে। কিন্তু সেখানে শ্যানের তো কিছুই যায় আসে না। শাশুড়ি বলে শিয়ার বাচ্চার বাবা সে বাচ্চার ব্যাপারে জানতে পেরে গেছে, তাই সে তো শিয়াকে নেওয়ার জন্য আসবে। শ্যান তো জিজ্ঞেস করে বাচ্চার বাবাকে। শাশুড়ি বলে তার বাচ্চার বাবা হচ্ছে লিও পরিবারের ছেলে। সেখানে শ্যান তো অনেকটাই অবাক হয়, কারণ সে তো অনেক বেশি অসুস্থ, একবারে 4টা বাচ্চা প্রায় অসম্ভব। শ্যান তো শিয়াকে বলে আসলে কি বাচ্চার বাবা সে। শিয়া তখন হ্যাঁ বলে, তাই ও রেগে সেখানে শিয়াকে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরও রেগে সেখান থেকে চলে যায়, তাও আবার তার জন্য ওষুধ আনতে। মানে বুঝতেই পারছো সে শিয়ার প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছে। রাতে শিয়ার কাছে ওর শাশুড়ি আসে আর বলে আমি কালকে তোমাকে লিও পরিবারে নিয়ে যাব, তোমার সাথে সে ছেলেটার বিয়ে ঠিক করতে। ও তো অবাক হয় আর বলে কি বিয়ে। সেখানে তারা তখন শিয়াকে বলে তুমি যদি বিয়ে না করো তোমার বাচ্চার তো জন্ম সনদ হবে না, তখন তোমার বাচ্চা পড়াশোনাও করতে পারবে না আর পরে কোনো ভালো জবও পাবে না। সেখানে শাশুড়ি ভাবে একবার তোমার বিয়ে হয়ে গেলে মাস্টার শ্যানের সাথে আমার মেয়ে রঙেরও বিয়ে হয়ে যাবে, কেউ এই বিয়ে আটকাতে পারবে না। শিয়া ভাবে এটাই আমার ভাগ্য। সেখানে রাতে শোয়ার পর তো শিয়া আবারও সে রাতের স্বপ্ন দেখে। শিয়া কান্না করে আর বলে যদি আমি সত্যি গর্ভবতী হয়ে যাই তাহলে। সে ব্যক্তি ওকে বলে যদি তুমি সত্যিই গর্ভবতী হয়ে যাও আমি তোমার এবং এ বাচ্চার দায়িত্ব নিব, আমি তোমাদের বাচ্চাতে যে কোনো কিছু করতে রাজি। শিয়া তো এসব কিছু আশা করে এবং পরের দিন ওদের বাড়িতে যায়। লিও পরিবার ওকে ভালোভাবে দেখে, ওদের তাকে বেশি একটা পছন্দ হয় না। এখানে আমরা জানতে পারি মিসেস লিও খুব ভালোভাবেই জানে তার গর্ভের বাচ্চা অন্য কারো, কিন্তু সেখানে তারা বিয়ের জন্য এ কারণে রাজি হয়েছিল কারণ তারা একটা ফ্রিতে ন্যানি পাবে আর তারা নামের হলেও বংশধর পাবে। সেখানে মিস্টার লিওকে আনা হয় যার সাথে ওর বিয়ে দেওয়া হবে। তাকে দেখার পর তো শিয়া বুঝতে পারে এই ব্যক্তি সে রাতে ছিল না। শিয়া তো এ কথা বলেও ফেলে, কিন্তু ওর শাশুড়ি বলে না সেই ছিল। কিন্তু শিয়া ভাবে সেই লোকটা অনেক লম্বা ছিল এবং তার শরীরের অনেক শক্তিও ছিল। ও সেখানে শ্যানকে দেখে আর ভাবে অনেকটাই তার মতো। সেখানে শিয়া তো এই কথা বলে ফেলে। রং বলে তুমি ভুলেও ভেবো না তোমার বাচ্চার বাবা মাস্টার শ্যান হতে পারে, তার সাথে আমার বিয়ে হবে, তোমার কি কোনো যোগ্যতা আছে। সেখানে শিয়া কিছু আর বলে না। তারা সবাই মিলে সেখানে বিয়ের কথাবার্তা শুরু করে দেয়। এসব কিছু আবার শ্যানও দেখে। সেখানে শিয়াকে সবাই জানাচ্ছিল লিও পরিবারে থাকতে হলে কি কি করতে হবে।
তার হাজব্যান্ডের দেখাশোনা থেকে শুরু করে তার শ্বশুর শাশুড়িরও ভালো খেয়াল রাখতে হবে। ঘর থেকে শুরু করে বাইরে যত খেতি আছে সব তারই করতে হবে। সেখানে শাশুড়ি বলে তার শরীরে অনেক শক্তি আছে, সব কাজই সে করতে পারে, তাই একটা ডেমো দেখা যাক। মিসেস লিও বলে পেছনে চালের একটা বস্তা রাখা আছে, এটা গিয়ে কিচেনে রাখো। শিয়া বলে এটা অনেক বেশি ভারী, তাছাড়া আমি গর্ভবতী। কিন্তু মিসেস লিও তো কোনো কথাই শোনে না। ও তাই সেখানে ওর হবু হাজব্যান্ডকে বলে আমি এখন গর্ভবতী, তোমার উচিত আমার খেয়াল রাখা। কিন্তু সেখানে সে ব্যক্তি বলে মা যা বলছে তাই করো। সেখানে শিয়া ভাবে হয়তো কেউ কিছু বলে একটা আর করে আরেকটা। সেখানে শিয়া যখন সে চালের বস্তা উঠাবে তখনই শ্যান আসে। শ্যান ওকে থামায়, ওকে তার হবু হাজব্যান্ডের কাছে নিয়ে যায় আর বলে তোমার মাথায় কি কোনো বুদ্ধি আছে? নিজের গর্ভবতী ওয়াইফের সাথে কেউ কি এরকম করে? যদি সে এত ভারী একটা বস্তা উঠায় তাহলে তার এবং তার বাচ্চার কি হবে? শ্যানের তো ইচ্ছা হচ্ছিল তাকে অনেক বেশি মারতে। শাশুড়ি বলে এসব হচ্ছে ওদের দুইজনের ব্যাপার, আমাদের মধ্যে আসা উচিত হবে না। শ্যান তো রেগে সেখানে সব খাবারই ফেলে দেয় আর ওকে নিয়ে চলে যায়। প্রিয় পরিবার তো শ্যানের সাথে পাঙ্গা নিতে একদমই চায় না, তাই সেও তো ওদেরকে তাড়িয়ে দেয়। অন্যদিকে শ্যান বলে তুমি কেন সে ব্যক্তিকে পছন্দ করো? ও বলে পছন্দ করি না, শুধুমাত্র বাচ্চার জন্য বিয়ে করছি। যদি আমি বিয়ে না করি তাহলে আমার বাচ্চার রেজিস্ট্রেশন হবে না। শ্যান বলে যদি এরকমই ব্যাপার হয় তাহলে তুমি কেন অন্য কাউকে বিয়ে করছো না? সেখানে শ্যান তো ওকে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ওকে সে ওষুধের পানি দেয়। শ্যান তো সেখানে ওকে অনেকগুলো খাবারও দেখায় এবং অনেক প্রয়োজনীয় জিনিসপত্র যা ও সিটি থেকে ওর জন্য আনিয়েছে। এই সব কিছু খেলে ওর বাচ্চা এবং ও একদম নিরাপদ থাকবে, মানে অনেকটাই সুস্থ থাকবে, শক্তি পাবে। শিয়া বলে এসব কিছু তো অনেক দামি হবে, তুমি কেন এতগুলো টাকা খরচ করেছো? শ্যান বলে আমি যতই বলি না কেন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক তো আছে। আমি আমার টাকা পয়সা তোমার উপরে এবং তোমার বাচ্চার উপরে খরচ করতে চাই। তুমি কেন অন্য কাউকে বিয়ে করবে? তুমি আমাকে বিয়ে করো। শিয়া তো পুরাই শকড হয়ে যায়, কি সে আমাকে বিয়ে করতে চায়? শিয়া বলে আমি একজন বিধবা এবং আমি অন্য কারো বাচ্চার সাথে গর্ভবতী। শ্যান বলে আমি সব জানি, কিন্তু আমি চাই তুমি আমার সঙ্গী হও। আমি তোমার বাচ্চাকে আমার বাচ্চার নাম দিব। তুমি আমাকে বলো তুমি কি আমাকে বিয়ে করবে, হ্যাঁ নাকি না? সেখানে শ্যানও তো অনেক খুশি হয় আর ওকে নিয়ে ঘুরতে শুরু করে। তখনই ওর বন্ধু আসে, ও বলে দেখ তো ভালো কোনো দিন আছে কিনা। ওর বন্ধু বলে 15 আগস্টে অনেক ভালো একটা দিন আছে। শ্যান বলে আচ্ছা ঠিক আছে, সব প্রতিবেশীদেরকে জানিয়ে দাও আমি 15 আগস্টে বিয়ে করব শিয়াকে, আর আমার বিয়ের পার্টিতে যাতে সবাই চলে আসে। শ্যানের বন্ধু তো অবাক হয়ে যায়, কি সে বিধবা মেয়েকে? ও তার বন্ধুকে ইগনোর করে ওর কাছে চলে যায়। শ্যান তো শিয়াকে বলে তুমি একদমই প্যারেশান হইও না, এ বাচ্চা এখন থেকে আমার, আর আমি তোমাকে সম্পূর্ণ রক্ষা করব। অন্যদিকে রং ওর মার কাছে আসে আর ওর মাকে বলে শ্যান তো শিয়াকে তার সাথে করে তার বাড়িতে নিয়ে গেছে। কি জানি তারা একসাথে কি করছে। তারা বাইরে যাওয়ার পর তো আরেকটা শকড পায়। শ্যানের বন্ধু সবাইকে নেমন্তন্ন করছিল আর বলছিল 15 আগস্টে শ্যান এবং শিয়ার বিয়ে। সব গ্রামবাসী অনেক খুশি হয়, কিন্তু এ মা মেয়ে তো অনেক বেশি রেগে যায়। শিয়ার শাশুড়ি সেখানে প্ল্যানিং করে আর বলে বাচ্চার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কেউ জানে না, তাই আমরা বিয়ের দিনই শ্যানের মায়ের কাছে সব জানিয়ে দিব। কারণ কোনো মা তো একদমই সহ্য করবে না তার ছেলে এরকম কোনো মেয়েকে বিয়ে করবে যার গর্ভে অন্য কারো বাচ্চা। তারপর দেখা যায় ফাইনালি ওদের বিয়ের দিন তো চলে আসে। সেখানে শিয়ার পেটও তো দেখা যাচ্ছিল, কারণ তার 7 মাস হয়ে গেছে। সেখানে সবাই হ্যাপি ছিল। তারা যখন ওয়াইন পান করবে তখনই সেখানে শ্যানের মা আসে। শ্যানের মা আসার পরই তো তার ছেলের ওপর চিল্লাতে শুরু করে তুমি আমাকে না জানিয়ে এরকম একটা মেয়েকে বিয়ে করছো যার গর্ভে অন্য কারো বাচ্চা। এসব ব্যাপারে আগে কেউই জানতো না, তারা সবাই তো কথাবার্তা শুরু করে দেয়। শ্যানের মা সেখানে বলে তুমি এ বিয়ে করবে না, আমি এ বিয়ে একদমই অ্যাকসেপ্ট করব না, আর তুমি যদি এ বিয়ে করো তাহলে আর আমি তোমাকে আমার ছেলে মানবো না। শ্যান তো বুঝতে পারছিল না ও কি করবে। শিয়া বুঝতে পারে সব তার জন্য হচ্ছে, তাই ও যেতে শুরু করে। সেখানে শ্যান ওকে থামায় আর বলে আমি তোমাকে বিয়ে করব, আমার মা অ্যাকসেপ্ট করুক আর না করুক আমি তোমার বাচ্চাকে আমার নাম দিব। শ্যানের মা তো অনেক বেশি রেগে যায় আর সে যেতে শুরু করে।
কিন্তু শিয়া তাকে থামায় এবং সবাইকে তার জীবনের গল্প শোনাতে শুরু করে। 3 বছর আগে নিহায়ের সাথে ওর বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের কয় মাস পরই তার হাজব্যান্ড মারা যায়। আর আমার শাশুড়ি ভাবতো আমি আমার হাজব্যান্ডকে খুন করেছি, আমার কারণেই আমার হাজব্যান্ড মারা গেছে। তাই আমি ভাবতে শুরু করে দিয়েছিলাম আমি লি পরিবারের প্রতি ঋণী। শ্যানের বন্ধু বলে সে লোকটা তো অনেক অসুস্থ ছিল, গ্রামের সবাই জানে। শিয়া বলে যদিও আমি কোনো কিছু করিনি, কিন্তু 3 বছর আমি সেখানে ছিলাম। আমার লি পরিবারে সব কাজই করতে হয়েছে, আমি কাজ না করলে খেতে পেতাম না। যত গরমই থাকুক না কেন আর যত ঠান্ডাই থাকুক না কেন, সব সময় আমাকে কাজ করতে হতো। পেট ভরে কখনো আমি খাবার খেতে পেতাম না, কিন্তু মার এবং বকা আমি সব সময় খেতাম। ও সেখানে সবাইকে তার আঘাত দেখায়। শিয়া বলে প্রায় 7 মাস আগে আমার শাশুড়ি 500 টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছিল। এসব জানার পর তো সবাই পুরাই অবাক হয়ে যায়। শিয়া বলে আমি সিম্পেথি পাওয়ার জন্য কিছুই বলছি না, আমি সবাইকে জানাতে চাই এসব কিছুর পেছনে শ্যানের কোনো দোষ নেই। আমি যখন আমার জীবনে হেরে গিয়েছিলাম সে আমাকে বাঁচিয়েছে, আমার বাচ্চাকে বাঁচিয়েছে, তার মতো ভালো মানুষ একটাও নেই। এসব শোনার পর তো শ্যান তো সবার সামনে ঘোষণা করে এখন থেকে সে আমার ওয়াইফ এবং এই বাচ্চাও আমার। সেখানে মা তো বিয়ে আটকাতে চায়, কিন্তু বন্ধু ওনাকে বোঝায় শ্যান তাকে অনেক বেশি পছন্দ করে। তাই শ্যানের মাও তো আর কিছুই বলে না, আর ফাইনালি ওদের বিয়ে হয়ে যায়। তারপর রাতে তো মা দুইজনের ক্লাস নিচ্ছিল। মা সেখানে নীল ডাউন হতে বলে, ও তো সেখানে তার ওয়াইফকে করতে দেয় না, নিজে করে। মা বলে তুমি ডিসাইড করেছো তুমি বিয়ে করবে, কিন্তু একবারও কেন আমাকে জানাওনি? তুমি কি তোমার মাকে ভুলে গেছো? শিয়া বলে না মা, সে আপনাকে অনেক মনে করে, সে আমাকে অনেকবার বলেছে তার বাবা মারা যাওয়ার পর আপনি তাকে একা মানুষ করেছেন, আপনার বাড়িতে এবং বাইরে অনেক কাজ করতে হতো, তাই আপনার কোমরের ব্যথা অনেক বেশি বেড়ে গেছে। সেখানে শিয়া তো কিছু একটা আনে যাতে তার কোমর ব্যথা অনেকটাই কমে যায়। আরও সেখানে মাকে সেটা করতে বলে, মায়ের তো সেটা পছন্দ হয়, কিন্তু সে এটা অ্যাকসেপ্ট করে না আর বলে তুমি কি ভেবেছ তুমি আমাকে এসব দিলে আমি তোমাকে আমার পুত্রবধূ হিসেবে অ্যাকসেপ্ট করে নিব? শিয়া বলে আপনি আমাকে অ্যাকসেপ্ট না করলেও প্লিজ এটা অ্যাকসেপ্ট করেন। সেখানে শ্যানও তার মাকে বোঝায় আর শিয়া তাকে সেটা পরিয়ে দেয়। শ্যানের মায়ের তো অনেকটাই ভালো লাগে, কিন্তু তারপরেও তাকে অ্যাকসেপ্ট করা যাবে না। সেখানে শিয়া বুঝতে পারে তার তো খিদে পেয়েছে, তাইও সেখানে মায়ের জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে। সেখানে মা তো বুঝতে পারে সে যেরকমই হোক ভালো একটা মেয়ে, সে তার হাজব্যান্ড এবং শাশুড়িরও ভালো খেয়াল রাখবে, কিন্তু মা তো অ্যাকসেপ্ট করতে পারবে না, তাই ওদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। শ্যান ওকে রুমে নিয়ে যায় এবং তার মায়ের তরফ থেকে ক্ষমা চায়। শিয়া বলে আমি বুঝতে পারছি মা আসলে অনেক ভালো। এসব বলতে বলতে ও তো নিজেই কান্না করে ফেলে, কারণ তার মনে হচ্ছিল ও এই ফ্যামিলির যোগ্য না। কিন্তু শ্যান ওকে বলে তুমি আমার জন্য একদম পারফেক্ট। আর তারা কিছুক্ষণ সময় কাটায়। ঠিক সে সময়ে ও তো সে ইনার পায়। শিয়া ভাবে এটা তো আমার, আর ও তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে। শ্যান বলে আসলে এটা আমার এবং রঙের ব্যাপার। আরও সেখানে শিয়াকে আর কিছু বলবে তার আগেই তো রং ডাকা শুরু করে দেয়। শ্যান তো বাইরে আসে, রং বলে আমি শুনলাম তোমার মা এসেছে, তোমার মা নিশ্চয়ই তোমাকে বিয়ে করতে দেয়নি, সব গুজব নিশ্চয়ই তার কানে গেছে। শ্যান বলে তোমরা এরকম ভাবে বলছো যেরকম মনে হচ্ছে গুজব তোমরাই ছড়িয়েছ। তারা তো কথা পাল্টে ফেলে আর বলে আমরাও সেসব গুজব শুনেছি। সেখানে শাশুড়ি বলে তোমার সাথে যখন ওর বিয়ে হয়নি কেননা তুমি রংকে বিয়ে করো। শ্যান বলে আপনাদের কাছে ভুল ইনফরমেশন আছে, আমার এবং শিয়ার তো বিয়ে হয়ে গেছে। তারা দুজনেই তো শকড হয়ে যায়। রং বলে তুমি নাইট আমার সাথে স্পেন্ড করেছো, তুমি কিভাবে আমার সাথে এরকম করতে পারো? কিন্তু ও তো সেখানে রংকে ইগনোর করে যেতে শুরু করে, কিন্তু রং পেছনে তাকে হাত করে। এই সব কিছু তো আবার শিয়া দেখে অনেক রেগে যায় এবং ঘরে ঢুকে পড়ে। শ্যান তো ভেতরে আসার পর ওকে এক্সপ্লেন করে আর বলে তুমি যে ইনার দেখেছো সেটা রঙের। এতে শিয়ার মাথা খারাপ হয়ে যায়, আরও ভাবে সেটা তো আমার। তখনই শ্যানের মা সে আর বলে কেন এত চিল্লাচিল্লি হচ্ছে, কি হয়েছে? শিয়া বলে বাইরে একটা মেয়ে এসেছিল আর আমি দেখে ফেলেছি সে শ্যানকে হাক করেছে। শ্যানের মা তো রেগে যায় আর বলে বাড়িতে তোমার বউ আছে আর তুমি বাইরে অন্য কারোর সাথে অ্যাফায়ার করছো। সে তো ঝাঁটা নিয়ে তার ছেলেকেই মারতে শুরু করে।
শিয়া তো অবাক হয়ে যায় আর ভাবে মা আমাকে সাপোর্ট করছে, সে কি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। শিয়া বলে, মা প্লিজ আপনি তাকে মারবেন না। সেখানে মা বলে, ঠিক আছে এখন সব কিছু এক্সপ্লেন করো। শ্যান বলে, 7 মাস আগে রং আমার রুমে এসেছিল, আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম আর রং আমাকে বলেছিল সে আমাকে বাচ্চা দিতে চায় আর আমরা সেখানে একসাথে নাইট স্পেন্ড করি। শিয়া বলে, তুমি কি সে মেয়ের গলা ধরে তাকে জিজ্ঞেস করেছিলে তুমি কে? এরকম ভাবি তো ও শ্যানকে অনেকগুলো প্রশ্ন করে, শ্যানও সবগুলোর জবাব দেয়। আরও সে ইনার দেখায় আর বলে, এটা কি রঙের? শ্যান বলে, হ্যাঁ। এ কথা শোনার পর তো ও সেখানে কান্না করে আবার হাসেও। শিয়ার তো বুঝতে বাকি থাকে না ওর গর্ভের বাচ্চা সত্যিই শ্যানের। ও তো খুশিতে সেখানে কান্না করছিল। সেখানে মা ভাবছিল সে আবার পাগল হয়ে গেল না তো। শিয়া যখনই বলতে যাবে এ ইনার আসলে আমার, তখনই সেখানে তার ব্যথা শুরু হয়ে যায়। আসলে সে প্রিমেচুয়ার বাচ্চাদেরকে জন্ম দিবে। হসপিটালে যাওয়ার পর ডাক্তার বলে আসলে তার অবস্থা অনেকটাই গুরুতর, এরকম পরিস্থিতিও আসতে পারে, আমরা বাচ্চাকে বা মাকে কোনো একজনকে বাঁচাতে পারবো। শিয়া বলে, যাই হোক না কেন তুমি এ বাচ্চাকে বাঁচিও, এটা তোমার বাচ্চা। শ্যান বলে, চিন্তা করো না, তোমার এবং বাচ্চার কোনো কিছুই হবে না, আমি তোমার বাচ্চাকে নাম দিয়েছি, এ বাচ্চা আমার, তুমি একদমই টেনশন করো না। ও সেখানে ওর শাশুড়িকেও বোঝানোর চেষ্টা করে এ বাচ্চা আসলেই আপনাদের। কিন্তু মা বলে, তুমি একদমই টেনশন করো না, আমি তোমাকে এবং তোমার বাচ্চাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। সেখানে তারা ওর আসল কথার মানেটাই বুঝতে পারে না, ওকে ভেতরে নিয়ে যাওয়া হয়। তারা বাইরে দাঁড়িয়ে অনেক বেশি প্রে করছিল। একটু পরেই সেখানে সুসংবাদ পাওয়া যায়, 4টা ছেলে হয়েছে আর সব বাচ্চারাও সেফ আছে আর মাও সুস্থ। শান্ত ভেতরে যাওয়ার পর ওকে বলে, আমি তোমাকে কখনোই ছাড়বো না, জীবনে যাই হয়ে যাক না কেন। আর সে বাচ্চাদেরকে পেয়েও তো সে অনেক খুশি হয়। তারপর দেখা যায় তারা তো ওর অনেক ভালো কেয়ার করে এবং বাচ্চাদেরও। সেখানে শিয়া ওদেরকে আর কিছু বলতে যাবে, তখন আবারও সেখানে তার বন্ধু দৌড়ে আসে আর শ্যানকে বলে, আসলে রং তো সুইসাইড করতে গিয়েছে, তুমি তার সাথে নাইট স্পেন্ড করে ওকে বিয়ে করনি বলে। এসব জানার পর তো ও জলদি করে সেখান থেকে বের হয়। এখানে শিয়া তো আর শান্ত হয় না। সেখানে ডাক্তার আসলে ও ডাক্তারকে বলে ডিএনএ টেস্ট করতে। ডাক্তার বলে, আচ্ছা ঠিক আছে, বাচ্চাদের ডিএনএ টেস্ট করা যাবে, কোনো সমস্যা নেই। মা বলে, তুমি কেন ডিএনএ পরীক্ষা করাতে চাও? ও বলে, মা আসলে সে বাচ্চাগুলো শ্যানেরই, এ কারণে। শ্যানের মা তো এই ব্যাপারে জানার পর অনেক খুশি হয়। তারপরে সিনে দেখা যায় রংকে ওর মা বলছিল এখন তো সে বাচ্চা জন্ম দিয়ে দিয়েছে, এখন ওদেরকে আলাদা করা একদমই সম্ভব হবে না, তোমারই কিছু করতে হবে। সেখানে ওর মা ওকে দড়ি দেয় আর বলে, এখন তোমার সুইসাইড করার নাটক করতে হবে। এসব দেখার পর তো শ্যান নিশ্চয়ই অনেক ভয় পাবে আর তোমাকে বিয়ে করবে। সেখানে তারা যখন বুঝতে পারে শ্যান আসছে, তখনই তারা ড্রামা শুরু করে দেয়। কিন্তু সেখানে শ্যান আসার পর বলে, তোমাদের নাটক তোমরা বন্ধ করো, আমি অলরেডি বিবাহিত। কিন্তু রঙের মা তো একদমই শান্ত হয় না, সে তো বাইরে চলে আসে, তামাশা শুরু করে দেয় আর সবাইকে বলে শ্যান তো রঙের সাথে নাইট স্পেন্ড করেছে কিন্তু ওর দায়িত্ব নিচ্ছে না। আর প্রমাণ হিসাবে সেই ঘটককে আনা হয়। সে ঘটক বলে, আমি নিজে দেখেছি রং তার রুমে গিয়েছে। সেখানে বাকি সবাই তো শ্যানের উপরে সন্দেহ করে। শ্যানের বন্ধু বলে, আপনি যখন দেখেছেন রং তার রুমে গিয়েছে, এর মানে সব দোষ তো রঙের। সে তো উল্টা ফোর্সফুলি ওর সাথে নাইট স্পেন্ড করতে গেছে, সব দোষ তো এই মেয়ের, তাই না? কিন্তু সেখানে তো রং অনেক বেশি কান্নাকাটি করে এবং সবাইকে তার পক্ষে করে ফেলে। সেখানে রঙের মা বলে, আপনার তো আমার মেয়েকে বিয়ে করতেই হবে। তখনই সেখানে শিয়া এবং তার শাশুড়ির অনেক ধামাকাদার একটা এন্ট্রি হয়। শিয়া তো আসার পরেই ওদেরকে প্রশ্ন করে, তুমি কি সে রাতে ছিলে, তুমি কি ওর রুমে গিয়েছিলে? সেখানে এই 3জন তো পুরাই ভয় পেয়ে যায় আর কিছুই বলে না। শিয়া বলে, আসলে সে ঘটক তো আমাকে তোমার রুমে ধাক্কা দিয়েছিল, সে আমাকে বলেছিল সেটা লিও পরিবার, তাই আমি ভেবেছি আমি লিও পরিবারে গেছি। সেখানে ঘটক ভয় পায় আর বলে, এই মা মেয়ে তো আমাকে ফোর্স করেছিল এসব কিছু বলতে। এবার তো শ্যান এই মা মেয়ের প্রতি পুরাই রেগে যায়। শ্যান তো ওদেরকে কিছুই বলে না, কিন্তু ওরা তো ভয়ে সেখানে কাঁদতে শুরু করে। সেখানে সব গ্রামবাসীরা তো দাবি করেছিল ওদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দেওয়া হোক। সেখানে শিয়া তো তার হাজব্যান্ডকে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখায় যাতে কোনো সন্দেহ আর অবশিষ্ট না থাকে। সেখানে শ্যানের তো খুশির কোনো ঠিকানাই ছিল না, ও তো সেখানে ওকে নিয়ে ঘুরতে শুরু করে। শ্যান তো খুশি হয়ে সবাইকে বলে আজকে সে সবাইকে পার্টি দিবে।
সে তো শিয়াকে বাড়িতে নিয়ে যায় আরও শিয়াকে বলে কিন্তু রং তো আমাকে বলেছিল এই ইনার তার। শিয়া বলে আসলে আমি তার পুরনো কাপড় পরতাম। শ্যান বলে কিন্তু আগে তোমার বিয়ে হয়েছিল, তাহলে কিভাবে সেটা প্রথমবার হতে পারে? শিয়া বলে বিয়ের কয়দিন পরে সে মারা যায়, তাই আমাদের মধ্যে সেরকম কিছুই হয়নি। আর আমার জীবনে তুমি ছাড়া আমার সাথে কেউই ছিল না। সেখানে শ্যান তো তার সিন্ধু কানে এবং সব কিছু ওকে দিতে শুরু করে। সেখানে শিয়াও তো অনেক খুশি হয়। সেখানে দুইজনের রোমান্স আবারও শুরু হয়ে যায়, কিন্তু সেখানে মা আসে, তার ছেলেকে বকে আর বলে মাত্র কিছুদিনই হয়েছে সে বাচ্চা জন্ম দিয়েছে আর তুমি এসব কি করছো? তার এখন রেস্ট করতে হবে, আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরকম ভাবেই তো খুশি খুশি অনেকগুলো দিন কেটে যায়। তারপরে সিনে শ্যান তো ওর অনেকগুলো বন্ধুদেরকে নিয়ে বাড়িতে আসে। শ্যান ওকে বলে এখন আমাদের 4টা ছেলে, আমার এখন ভালো করে উপার্জন করতে হবে। শ্যান তো সেখানে ডিসাইড করেছিল ও অনেক বড় একটা ফার্ম খুলবে। সব পোস্টের জন্য সবাইকে খুঁজে পাওয়া যায়, কিন্তু হিসাবরক্ষক হিসেবে কাউকে খুঁজে পাওয়া যায় না। তখনই সেখানে ফ্যাং নামের একটা মেয়ে আসে হিসাবরক্ষক হিসেবে কাজ করার জন্য। সে আসলে শ্যানের স্কুলের বান্ধবী। ও শ্যানকে সার্টিফিকেট দেয় আর বলে আমি হিসাবরক্ষক হিসেবে কাজ করতে চাই। শ্যানও তখন রাজি হয়। ফ্যাংয়ের নজর তো সেখানে শিয়ার ওপরে যায় আর সে জিজ্ঞেস করে এটা আবার কে? শ্যান বলে সে আমার ওয়াইফ। সে মেয়ে তখন ইচ্ছা করে তাকে সে পেপার দেয় আর ওকে বলে ও সরি, তুমি তো পড়তেই পারবে না, তুমি তো পড়াশোনা করনি, তুমি বাড়িতে বসে ভালো করে বাচ্চাদেরকে দেখাশোনা করো। শ্যান বলে এরকম কোনো ব্যাপার না, বাচ্চা আমাদের, আমরা দুইজনে মিলে দেখাশোনা করব। তারা যাওয়ার পর তো সেখানে মা আসে আর বলে সে মেয়েটা কে? শিয়া বলে মেয়েটা শহর থেকে এসেছে শ্যানকে সাহায্য করতে। মা বলে তুমি কি কখনো শহরে গিয়েছো? শিয়া বলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি পড়াশোনা করতাম, কিন্তু বাড়িতে আসার পর আমার কাজও করতে হতো, কিন্তু মা পরে আমাকে আর পড়াশোনা করতে দেয়নি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ও তো ম্যাথে 100-র মধ্যে পুরো 100 পেয়েছিল। ও তার মাকে বলে মা টিচার আমাকে বলেছে আমি ম্যাথ কম্পিটিশনে ভাগ নিতে পারি, কিন্তু ওর মা তো সেখানে ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে আর ওকে স্কুলেও যেতে দেয় না। ও সেখানে পরে অনেক কান্না করে। বর্তমানে দেখা যায় ওকে ওর শাশুড়ি শহরে নিয়ে যায়। তারা সেখানে গিয়ে অনেকগুলো শপিং করে আর অনেকগুলো জামা ট্রায়াল করে। ওকে তো অনেক সুন্দর লাগে। শিয়ার শাশুড়ি ওকে সবই কিনে দেয়। সে তারপর শিয়াকে একেবারে হেয়ার কাট করাতে নিয়ে যায়। অন্যদিকে শ্যান তো তার মিটিং করছিল আর সেখানে ফ্যাং তো ওকে সেডিউস করার অনেক চেষ্টা করে, কিন্তু শ্যান তো ওকে নজরও দেয় না। তাদের মিটিং শেষ হওয়ার পর সেখানে ফ্যাং ওকে বলে তুমি কি আমার সাথে খাবার খেতে যাবে? শ্যান বলে না, আমার নিজের ওয়াইফ এবং বাচ্চার সাথে টাইম স্পেন্ড করতে হবে। ফ্যাং বলে তুমি কতই না ভালো, কিন্তু আমার মনে হয় তোমার ওয়াইফ তোমার যোগ্য না। এতে শ্যানের তো অনেক বেশি রাগ হয়। তখনই ওর বন্ধু আসে আর বলে বাইরে তোমার মা এবং ওয়াইফ এসেছে শহর থেকে। শ্যান দেখার জন্য বাইরে চলে যায়। তার ওয়াইফকে দেখে তার নজর তো সরেই না। শ্যানের মা বলে তুমি বলো শহরের অন্য সব মেয়েদের থেকে ওকে বেশি সুন্দর লাগছে তাই না? শ্যানও হ্যাঁ বলে। সেখানে মাও তো এসব কথাবার্তা বলে তার বউকে নিয়ে চলে যায়। সেখানে ফ্যাং ওকে ধরে আর বলে চলো আমরা ডিনারে যাই, কিন্তু শ্যান ওকে ইগনোর করে তার বাড়িতে চলে আসে। শ্যান সেখানে শিয়ার কাছে যাবে তার আগেই তো সেখানে ওর মা ওকে বলে এখন তুমি ফ্যাক্টরি শুরু করতে চলেছ, তাই অনেক মেয়েরাই তোমার কাছে আসবে, অনেকেই তোমাকে সেডুস করারও চেষ্টা করবে, কিন্তু ভুলে যেও না তোমার ওয়াইফ তোমার জন্য কি কি করেছে। সে আমার জন্য আমার পরিবারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তুমি যদি ওকে ধোকা দাও সবার আগে আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব। শ্যান বলে মা তুমি এসব কি বলছো? ওর মা বলে তুমি তো ফ্যাংকে হায়ার করেছো। শ্যান বলে মা তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর মা বলে তুমি গিয়ে তোমার ওয়াইফকে এক্সপ্লেন করো। শ্যান গিয়ে তার ওয়াইফকে হাক করে আর বলে ফ্যাংয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমার জীবনে তুমি আমার জন্য যথেষ্ট। সেখানে শ্যানের তো আর কন্ট্রোল হচ্ছিল না, ও তার ওয়াইফকে কিস করতে শুরু করে। তারপর যা হওয়ার তাই হয়। তারপরে সিনে ও তো সেখানে শিয়াকে নিয়ে ফ্যাক্টরিতে যাবে, কারণ আজকে ওর ফ্যাক্টরিতে প্রথম ব্যাচ আসবে। মা বলে আচ্ছা তোমরা যাও আর বাচ্চাদেরকে আমি দেখে রাখবো। তারা সেই ফ্যাক্টরিতে যায়। সবাই তো অনেক খুশি হয় শুধুমাত্র ফ্যাংকে ছাড়া। ফ্যাং বলে তুমি এখানে কি করতে এসেছো? শ্যান বলে তোমার কথার মানে কি? সে আমার ওয়াইফ হয় এর মানে সেও তোমার বস। তখনই সেখানে সব কিছু চলে আসে যে কোন জিনিস কতটুকু লাগবে
আর ফ্যাং তো সব কিছুর হিসাবও সবাইকে দেখায়। সেখানে শিয়ার নজর তো একটা জায়গায় যায় যেখানে ভুল হয়েছিল, ও সবাইকে জানায় এখানে ভুল আছে। শিয়া তো পড়াশোনা করেনি, তাই কেউই তার কথায় বিশ্বাস করে না। আর ফ্যাং বলে আমার কাছে সার্টিফিকেট আছে, আমার তো ভুল হতেই পারে না। সেখানে শিয়ার কথা কেউ বিশ্বাস না করলেও তার হাজব্যান্ড ওকে নিশ্চয়ই বিশ্বাস করে। সেখানে ক্যালকুলেশন করা হয়। শিয়া সবার সামনে সেখানে হিসাব করে এবং বের হয় সেখানে 1200 ml কম আছে। শ্যান বলে আমি তোমাকে আগেই বলেছিলাম যাতে কোনো সমস্যা না হয়, কিন্তু এতেও তোমার সমস্যা হয়েছে, আর ওকে সেখানে ফায়ার করে দেয়। সেখানে সবাই তো শিয়ার কাছে ক্ষমা চায়। শিয়া বলে আসলে আমি ম্যাথে অনেকটাই ভালো, তোমরা চাইলে আমি হিসাবে কাজ করতে পারি। ও সবাইকে সাপোর্ট করতে চায়, তখন তারাও তো রাজি হয়ে যায়। তারপর আমাদের আরো কিছু মাস পরে সিন দেখানো হয় যেখানে ও সবকিছু ভালো করেই সামলাচ্ছিল। তাই এখন ওর হাজবেন্ড চায় ওর কাছেও যাতে হিসাব রক্ষকের সার্টিফিকেট থাকে, যাতে ও ভালো করে অ্যাকাউন্টের কাজ করতে পারে। ও তার ওয়াইফকে বলে আমি চাই তুমি তোমার পড়াশোনা কমপ্লিট করো। ও তো অনেক খুশি হয়। শ্যান বলে কিন্তু আমার চিন্তা হচ্ছে তুমি তখন অনেক যোগ্য হয়ে যাবে, তোমার যদি তখন আমাকে পছন্দ না হয়। শিয়া বলে এরকম কিছুই হবে না, ভালোবাসা তো এটাকেই বলে যখন আপনার কাছে অনেক অপশন আছে কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষকেই চুজ করবেন। সেখানে তারা দুজনেই তো একে অপরের ভালোবাসা প্রকাশ করে। পেছন থেকে মা আসে আর বলে খাবার হয়ে গেছে, এখন চলো। তারা বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।